প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 3 সেনাপ্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। এই সংগঠন আবার কি করবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রোববার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সেই প্রসঙ্গটি নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে আমরা দেখে নেই যে বিগত মাত্র 6 মাসে রাজনৈতিক দলের উৎপাদনের একটা উর্বর সময় যাচ্ছে। বিগত 6 মাসে 16টি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। 24-এর অগাস্ট পরবর্তী সময়ে 11টি এবং এই মাত্র 2 মাসে আরো 5টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এরই মধ্যে রোববার রাতে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি, বলা হচ্ছে যে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান। খবরে যেটি বলা হচ্ছে, দেশে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন, শামা ওবায়দ, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এছাড়াও বেশ কিছু শিক্ষাবিদও উপস্থিত ছিলেন। এখানে বিএনপি, জামাত, ছোট ছোট কিছু রাজনৈতিক দল, শিক্ষাবিদদের উপস্থিতি এবং বেশিরভাগই সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল এবং এটির নেতৃত্বেও কিন্তু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আমরা যেমন জানি যে সামরিক কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলও আসছে, একদিন পরে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল। ঠিক সেই মুহূর্তে একটি গবেষণা প্রতিষ্ঠান, বলা হচ্ছে একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটল। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন, তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে এই সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই সংগঠন সরকারের পাশে থাকবে, সরকারকে পরামর্শ দেবে, বুদ্ধি দেবে, এমনটাই বলা হয়েছে অনুষ্ঠানে। আমি আর এক ভিডিওতে দেখলাম। তো সেই জায়গা থেকে এটি কি আসলে শুধুমাত্র গবেষণা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে, নাকি এটির চূড়ান্ত কোনো লক্ষ্য আছে? কারণ এখানে বর্তমান এবং সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি জোরালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এটি বলা যায় যে সেনাবাহিনী থেকেই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। বিশেষ করে আমরা
বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতি দেখতে পেলাম, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, যিনি ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের ভাই, তিনি উপস্থিত ছিলেন জেনারেল নূর উদ্দিন খান। এখন দেখার বিষয় যে সংগঠন, রাজনৈতিক দল উৎপাদনের উর্বর সময়, এই উর্বর সময়ে একটি গবেষণা প্রতিষ্ঠান এলো। এই গবেষণা থেকে যদি রাজনৈতিক কর্মে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হচ্ছে এই যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল আসছে, এটিও কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে আসবে, শুরুতে ছাত্ররা বা সমন্বয়করা এটি কখনোই প্রকাশ করেনি। ঠিক তেমনি ভাবে এই সংগঠনটিও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো। বলা হচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্ক, সমাজের, সরকারের, দেশের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে। থিঙ্ক ট্যাঙ্ক যদি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয় তাহলে হতেও পারে। এখন দেখার বিষয়, সামনে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই মুহূর্তে এ পর্যন্ত ইউএসএআইডির $29 মিলিয়ন বাংলাদেশের নাম না জানা কারা পেল, এই প্রসঙ্গটা নিয়ে আবার একটু কথা বলতে চাই। আমি এই বিষয়ে গত শুক্রবার একটা ভিডিওতে বলেছিলাম, এবং ভিডিওতে আমি এনজিওর কথা ইঙ্গিত করেছিলাম, যে এনজিও সেক্টরের, এবং এনজিও সেক্টরের মানুষগুলোর নামও বলেছিলাম। এর মধ্যে একজন কমন পড়েছে, গণমাধ্যমের তদন্তের সুবাদে সেটি এসছে, বদিউল আলম মজুমদার, যিনি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনের জন্য নাগরিক, এই দুটো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিবিড়ভাবে জড়িত। নির্বাচন কমিশন সংস্কার তার সাথে জড়িত। বদিউল আলম মজুমদার সংস্কার করবেন। এই $29 মিলিয়ন আরো কারা পেয়েছেন, অখ্যাত দুজনের নাম দেখলাম গণমাধ্যমের সুবাদে। একজন এই ফান্ডটি ব্যবস্থাপনা করেছেন, তার নাম হচ্ছে লুবাইন চৌধুরী নামে এক ব্যক্তি, যিনি এই প্রতিষ্ঠান, এই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। এবং আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। নানা রকম প্রজেক্ট প্রোফাইল বানায় এই টাকাটা আসলে বের করে নেওয়া হয়েছে। এবং এখানে এদের সাথে আইনুল ইসলাম কিংবা লুবাইন চৌধুরী, যারাই এই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সাথে জড়িত, এই প্রজেক্টটা বাস্তবায়নের সাথে জড়িত, এর সাথে ফান্ডগুলো আরো বিস্তৃত হয়েছে। এর মধ্যে এই যে এদের সাথে যৌথভাবে কাজ করবার তথ্য পাওয়া গেছে হাঙ্গার প্রজেক্ট, বদিউল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট। বদিউল আলম মজুমদার 2024 সাল পর্যন্ত হাঙ্গার প্রজেক্টের সাথে জড়িত ছিলেন। গণমাধ্যম বলছে, অনুসন্ধানে দেখা যায় যে প্রকল্প চলাকালে দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি একই সঙ্গে দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2024 সালের ডিসেম্বরে অবসরে যান। 1993 সালে তিনি এই সংস্থায় যোগ দেন। 2003 সালে তিনি দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটার নারী নক্ষত্র ইতিমধ্যেই গণমাধ্যমে এসে গেছে, আপনারা দেখেছেন, পড়েছেন সংবাদ। আমি আর বিস্তারিত বলতে চাই না। ট্রাম্প কি বক্তব্য দিয়েছে সেটিও আপনারা দেখেছেন, শুনেছেন, পড়েছেন গণমাধ্যমে। অর্থাৎ থলের বেড়াল আস্তে আস্তে বেরিয়ে আসতে ধরেছে। আমি সন্দেহ করি তাদেরকে, এই যে এনজিও সেক্টরের যারা দৌড়ঝাঁপ করেছিল এই সরকারটি গঠনের আগে, এই আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই, আগস্ট মাসের শুরু থেকে এরা দফায় দফায় বৈঠক করেছে। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছেন, এনজিও রিলেটেড, এনজিও গ্রাম সরকার যে বলা হয়, এনজিও গ্রাম সরকারে যারা আছেন, এনজিও রিলেটেড যারা, তারা প্রত্যেকেই ফান্ড পেয়েছে আমি মনে করি, আমার মনে হচ্ছে। কারণ বদিউল আলম মজুমদারের নাম অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই কারণে আরো বিশ্বাসটা চাঙ্গা হচ্ছে, যে বিশ্বাসটা আরো বদ্ধমূল হচ্ছে যে এরা সবাই জড়িত। এখন কি করবেন? দেশের তো সর্বনাশ হয়েই গেছে। এখন এর থেকে
কিভাবে বের হবেন, কিভাবে বের হতে পারি, এটি বিশেষ কোনো রাজনৈতিক দলের শুধু নয়, আমি বারবার প্রত্যেকটি কথাই বলি, এটি বাংলাদেশের 17 কোটি মানুষের এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে একবার কল্পনা করেছেন? আফগানিস্তানে যখন কারজাই সরকার পতন হলো, তালেবান আসলো, আপনি কি কল্পনা করেছিলেন যে বাংলাদেশের অবস্থা তেমনটা হবে? শ্রীলঙ্কায় যখন সরকার পতন হলো, তখন কি কল্পনা করেছিলেন? আমাদের কাছে রূপকথা মনে হচ্ছিল। এমনকি আমি পত্রিকায় আর্টিকেল পর্যন্ত লিখেছিলাম, শ্রীলঙ্কার মানবিক বিপর্যয়ের মতো বাংলাদেশে মানবিক বিপর্যয় হবে না। শ্রীলঙ্কার সরকার, মহেন্দ্র রাজাপাক্ষে সরকার পতনের পর যে মানবিক বিপর্যয় হয়েছিল, আমি গর্বের সাথে, গৌরবের সাথে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রেংথ কিংবা ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে গর্বের সাথে লিখেছিলাম। সেই গর্ব এখন ধুলোয় মিশে গেছে, কোনো গর্ব নাই। আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের বাসিন্দা। আরো অনেক কিছু বের হবে, যত দিন যাবে আর অনেক কিছু বের হবে। মোহাম্মদ ইউনূসও জড়িত। মোহাম্মদ ইউনূসও এই যে 29 মিলিয়ন ডলার কিংবা ভারতের 21 মিলিয়ন ডলারও বাংলাদেশে এসছে বলা হচ্ছে। আরো কত মিলিয়ন ডলার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট হয়েছে। এটি সময় যত গড়াবে তত বের হবে। কাজেই কারা পাচ্ছে, কি পাচ্ছে এসব টাকা, এসব পয়সা বাংলাদেশে? আমি যেটি বলছিলাম যে শুধু বাংলাদেশে জালিয়াতি হয় না, বিশ্বব্যাপী জালিয়াতি হয়। কেউ ধোয়া তুলসী পাতা নয়। এই হচ্ছে অবস্থা। ভালো থাকুন, সুস্থ